আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমি আর বেশি কথা বলবো না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়ি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি জয়দীপ বলছি, ইন্ডিয়া থেকে। আজকে আমার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরলাম আপনাদের মাঝে। আশা করব ঘটনা আপনার ভালো লাগবে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরেছি। এটা বেশ কিছু বছর আগের ঘটনা, বলতে পারেন 3 থেকে 4 বছর আগে। আমার বড় ভাই পেশায় একজন রাজমিস্ত্রি। আমি সব ছোট। আমরা 2 ভাই 1 বোন। আমার বোনটা সবার বড়, তার ছোট আমার ভাই। সব ছোট আমি, আমার মা আর আমার বাবা। আমি ছোট থাকা অবস্থায় মারা গিয়েছে। প্রথমে মারা যায় আমার মা, আমাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। তার 2 বছর পর আমার বাবাও মারা গিয়েছে। সংসারের সমস্ত ভার এসে পড়ে আমার বোনের কাঁধে। আমার বোন ছোটখাটো একটা জব করত। আমার বোনের বয়স যখন 27 বছর, তখন আমার বোনের বিয়ে হয়। এখন সংসারটা কিভাবে চলবে? আমার ভাই বয়স 21 বছর, আমার বয়স তখন 16 থেকে 17 বছর। আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সংসারে সমস্ত ভার আমার ভাই কাঁধে তুলে নেয়। আমার ভাইও একটি গ্যারেজে কাজ করতো প্রথম। চলতে চলতে বেশ 2 থেকে 3 বছর চলে গেল। তারপরে একটু সমস্যার কারণে গ্যারেজটি বন্ধ হয়ে যায়। আমার ভাই আর কি করবে, সংসার চালানো হিমশিম হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমার ভাই সিদ্ধান্ত নিল রাজমিস্ত্রি কাজ করবে। আমার ভাই রাত জগালা হিসেবে কাজ করতে লাগলো। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। আমার ভাই মিস্ত্রি হলো। আমার ভাইয়ের বেতন তখন 600 বা 650 এরকম হবে হয়তো বা। আমাকে পড়ালেখা করাচ্ছে। আমি অত বুঝি আমার ভাইয়ের মাথার উপরে কতখানি প্রেশার পড়তেছে। একটা সংসার চালান যা তা কথা না। আমার ভাইও বড় হয়ে গিয়েছে, তাকে এখন বিয়ে করাতে হবে। আমার ভাইয়ের বয়স দেখতে দেখতে 27-28 বছর হয়ে গেল। আমি আমার বড় ভাইকে প্রায় বলি, ভাইয়া তুমি বিয়ে করো না কেন? এভাবে আর কতদিন? এভাবে হোটেল থেকে খেয়ে তুমি কাজ থেকে এসে রান্না করো, দুপুরে হোটেলে খাও। আমিও দুপুরে হোটেলে খাই, সব আর ভালো লাগতেছে না। তুমি একটা বিয়ে করো না কেন? আমার ভাই আমাকে বললো, আরে পাগল, বিয়ে তো করবো, সময় হওয়া লাগবে না? আমাকে একটু প্রস্তুতি নিতে দে। আমি আর কিছু বললাম না। 2 থেকে 3 দিন কেটে গেল। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমার ভাই অদ্ভুতভাবে চিৎকার দিয়ে ওঠে বিছানা থেকে। আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলে কেন? আমার ভাই আমাকে বললো, জানি না, একটা খারাপ স্বপ্ন দেখেছে হয়তো, তার কারণে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। আমার ভাই শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে আবারও আমার ভাই চিৎকার দিয়ে উঠলো। আমার ভাইকে বললাম, কি হয়েছে তোমার আবার? আমার ভাই বলল, জানি না, ওই স্বপ্ন আবার দেখতেছি। আমি বললাম, আচ্ছা স্বপ্নটা স্বপ্নই হয়, তুমি আর কিছু বলো না, শুয়ে পড়ো। আমার ভাইও আর দেরি করলো না, শুয়ে পড়লো। ঠিক ফজরে যখন আজান দেয় তখন আবার আমার ভাই চিৎকার দিয়ে ওঠে। আমার বিষয়টা এবার যেন একটু অন্যরকম মনে হচ্ছে। 1 বার 2 বার না, 3 বার চিৎকার দিয়ে উঠলো। আমার ভাইকে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? আমার ভাই বললো, জানি না, আমি আবার সেই স্বপ্ন দেখেছি। আমি বুঝতে পারতেছি না আমার সঙ্গে সব কি হচ্ছে। আমি এবার আমার ভাইকে জিজ্ঞেস করলাম, কি স্বপ্নে দেখেছো তুমি যে বারবার চিৎকার দিয়ে উঠতেছ? আমার ভাই বলল,
জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু কোনো না কোনো জায়গায় অবশ্যই যাচ্ছি। চতুর্দিকে অনেক অন্ধকার। সামনের দিকে যেতেই হঠাৎ করে কেউ একজন আমার সামনে এসে পড়লো। তার মুখটা কি বিচ্ছিরি দেখতে, তো ভয়ানক। আমি তাকে দেখে চিৎকার দিয়ে উঠি। যখন চিৎকার দিয়ে উঠি তখন দেখি আমার সামনে তুই। আমি বুঝতে পারতেছি না, আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না আমার সঙ্গে এসব কি ঘটে যাচ্ছে। আমি আমার ভাইকে আর কিছু জিজ্ঞেস করলাম না। আমি বললাম আচ্ছা সকাল হয়ে গিয়েছে, আর সে লাভ নেই, ফজরের আজান দিয়ে দিয়েছে। আমি উঠে হাত মুখ ধুলাম, দিয়ে আমার ভাইকে বললাম আমি একটু পড়তে বলবো। আমার ভাই বললো আচ্ছা ঠিক আছে তুই পড়তে বস। আমারও আর শুয়ে কাম নেই, আমি যাই রান্নাঘরে যাই, একটু রান্না করি, আবার কাজে যেতে হবে। তাই বলে আমার ভাই ওখান থেকে চলে গেল। সে রান্নাঘরে ঢুকলো, আমি হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। আমার ভাই রান্নাঘর থেকে বেরিয়ে গোসল করে ভাত খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। আমিও চলে গেলাম পড়তে। আমি সন্ধ্যার সময় বাড়িতে ফিরি, কারণ আমার পড়া শেষে প্রাইভেট থাকে। প্রাইভেট পড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে একবারে আমি বাড়িতে আসি। আমার ভাই মাগরিব পরপরই বাড়িতে আসতো। আজ প্রায় এসে আজান দিয়ে দিল। এখন আমার ভাই বাড়িতে আসেনি। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, কারণ আমার ভাই যদি আসতে লেট হতো তাহলে আমাকে অবশ্যই ফোন দিয়ে বলতো। আমি ফোন দিচ্ছি বারবার, আমার ভাইয়ের মোবাইলে কল ঢুকতেছে না। জানি না কি হলো, আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে। আমি আর দেরি করলাম না, ঘরে বসে চলে গেলাম সে সাইডে যেখানে আমার ভাই কাজ করে। যে দেখলাম সবাই ওখান থেকে চলে এসেছে। ওই বিল্ডিং কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, সে বললো তোমার ভাই তো মাগরিবের আগে চলে গিয়েছে। কিন্তু গেল তো গেল কোথায়, বাড়িতে তো এখনো যায়নি। আমার যেন টেনশন আরো বেড়ে চলেছে। জানি না আমার ভাই কোথায় গেল, কি হচ্ছে আমাদের সঙ্গে। আমি ওখানে আর দেরি করলাম না, চলে এলাম বাড়ি বিলে। দেখি বাড়িতে গিয়েছে নাকি। বাড়িতে এসে দেখি বাড়িতেও নাই। আমার তো এবার প্রচন্ড ভয় হচ্ছে। আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ঠিক যখন রাত 1টা বাজে, সে সময় দেখি আমার ভাই ঘুম ঘুম চোখে কোথা থেকে জানি ফিরতেছে। আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তোমার শরীরের অবস্থা কেন, কি হয়েছে তোমার? আমার ভাই আমার প্রশ্নে কোনো উত্তর দিল না, সোজা ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যে বিছানায় শুয়ে বলল, হাতে তার ভাতের বাটি মাঝিতে পড়ে গেল। আমি আর কিছু বললাম না। আমার ভাইকে ঠিকঠাক মতো শুইয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম। আমার তো মাথার থেকে টেনশন যাচ্ছে না, আমার ভাইয়ের আজ হঠাৎ কি হলো, এরকম কেন করতেছে? আমার ভাই তো কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। দ্বিতীয় কথা হলো আমার ভাই এরকম ভাবে কোনোদিন বাড়িতে আসেনি, আজ এরকম কেন? তার চোখে এতটা ঘুম, অথচ এত রাত পর্যন্ত বাইরে ছিল। আমি আর কিছু বললাম না। দেখতে দেখতে সারা রাত আমার জেগে জেগেই কাটিয়ে গেল। পরের দিন সকালবেলা আমার ভাই ঘুম থেকে উঠলো, উঠে রান্নাঘরে চলে গেল। আমাকে বললো, কি রে তুই বাইরে কেন, ঘুমাসনি? আমি বললাম, তুমি আমাকে ঘুমাতে দিয়েছো? আমার ভাই বলল, কেন, কি করেছি আমি তোর সঙ্গে? তোকে তো আমি কিছু করিনি। আমি বললাম, তুমি কিছু করনি তাই না? সারা রাত কোথায় ছিলে? আমাকে বললো, জানি না, আমি তো বাড়ি থেকে উঠলাম, আমি তো ঘরে শুয়েছিলাম। আমি আমার ভাইকে বললাম, তাহলে বললে কেন জানি না? আমার ভাই বলল, তুই জিজ্ঞেস করলে তাই বললাম। আমি আমার ভাইকে বললাম, তোমার সঙ্গে কাল কি হয়েছিল? কাল তুমি এরকম হয়ে কেন বাড়িতে এসেছো? আর এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সত্যি কথা বলবে, একটু মিথ্যা কথা বলবে না। আমার ভাই আমার দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার ভাইকে বললাম, ভাইয়া তুমি আমার মাথায় হাত রেখে সত্যি কথা বলো, কাল রাত তুমি কোথায় ছিলে, নাকি আমি অন্য কিছু ভেবে নেব? আমার ভাই আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেছে, তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর থেকে আমি কোনোদিন কিছু লুকিয়েছি? তুই আমাকে সন্দেহ করতেছিস? তোকে পালার এই প্রতিদান দিলে আমার, আমি এটা ভাবতেও পারতেছি না।
তুই আমাকে সন্দেহ করবি। আমি কান্না ভাঙা কণ্ঠে আমার ভাইকে বললাম, ভাইয়া তুমি সত্যি কথা বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে, নাকি তোমার কোনো সমস্যা হয়েছিল? এটা আমাকে খুলে বলো, না বললে বুঝবো কেমন করে। আমার ভাই আমাকে বলল, জানি না। রাত্রে আমি বাড়িতে ফিরতেছি, হঠাৎ করে ওই সামনে যে পুকুরটা আছে না, তার পাশে যে বট গাছ, ওখানে আসাতেই আমার চোখ অন্ধকার হয়ে এলো। আমি মাথা ঘুরে ওখানে পড়ে যাই। আমি যখন ঘুম ভাঙে তখন আমি দেখলাম গাছের আগায়। আমি গাছের আগায় কিভাবে পৌঁছলাম আমি নিজেও জানি না। আর শুধু তাই না, আমি গাছের আগায় ছিলাম, কিন্তু আমার শার্ট প্যান্ট নিচে ছিল। আমি বুঝতে পারিনি আমার সঙ্গে কি ঘটেছে। আমি জানি না আমার সঙ্গে কি ঘটে গেল। আমি যেন চোখ খুলতে পারতেছি না। অনেক কষ্টে আমি বাড়ি পৌঁছে এসেছি। আমি আমার ভাইকে বললাম, তুমি এই কথাগুলো আমাকে রাতে কেন বলোনি? তোমার আর ওদিকে কাজে যেতে হবে না, অন্য কোথাও যদি কাজ থাকে সেখানে যাবা, নাহলে তোমার আর কাজ করার কোনো দরকার নেই, আমি জব করব। আমার ভাই আমাকে বলল, এসব তুই কি বলতেছিস? তুই জব করবি মানে? তোর এখন জব করার কোনো দরকার নেই। তুই লেখাপড়া করতেছিস, লেখাপড়াই কর, তো এখন জব করার কোনো দরকার নেই। আর যদি চিন্তা ভাবনা মাথার ভিতর পুষে থাকিস তাহলে বের করে ফেল, নাহলে কিন্তু তোকে আমি ঘর থেকে বের করে দিব, আর তোর সঙ্গে আমি কোনোদিন যোগাযোগ করব না। আমি আমার ভাইকে বললাম, তোমার এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে আমি বারবার বলেছি তুমি একটা বিয়ে করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছ না। আমি আজই আপুর কাছে ফোন দিব, আপুকে আসতে বলবো, আপু এসে সিদ্ধান্ত নেবে কি করবে। আমি তোমাকে আর একা থাকতে দিব না, তোমাকে বিয়ে করতেই হবে। আমার ভাই আমাকে বললো, আরে পাগল, আমি তো বিয়ে করব বলেছি, কিন্তু আমাকে পরিস্থিতি নিতে দে। এত তাড়াতাড়ি কেমন করে বিয়ের কাজ করা যায়? বিয়েতে অনেক খরচা, আমার হাতে এখন মোটেও টাকা পয়সা নেই। আমি বললাম, তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে আছে। আমার ভাই আমাকে বললো, তোর কাছে টাকা কোথা গেল? আমি বললাম, তুমি টিফিনের টাকা দিতে না, আমি সেই টাকা জমাতাম, জমিয়ে জমিয়ে বেশ কিছু টাকা জমিয়েছি, মনে হয় হাতের বিশেক টাকা হবে। এই টাকা দিয়ে মোটামুটি বিয়েটা সম্পূর্ণ হবে। আমাদের তো আত্মীয় স্বজন বলতে কেউই নেই, এক বোন আর বোন জামাই, এটুকুই, আর কি আছে। আমার ভাই আমাকে বললো, আরে পাগল, এসব কিছু তো চিন্তা করতে হবে না, আর টাকা যেটা তুই জমিয়েছিস ওটা তোর কাছে রাখ, ভবিষ্যতে তোর প্রয়োজন পড়বে। কারণ আমি যদি মারা যাই তখন তোকে কে দেখবে? তোর নিজের ব্যবস্থা নিজেই করে নিতে হবে, তখন তোর এই টাকাটা কাজে লাগবে। তুই টাকাটা নষ্ট করিস না, তোর কাছে রাখ ভাই। তোর কিছু হলে আমি মরেও শান্তি পাবো না। আমি যদি তোকে একটা গতিতে না উঠিয়ে দিতে পারি তাইলে কেমন করে হবে? তোর সম্পূর্ণ খরচ আমি চালাচ্ছি, আমি চালিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। আর বিয়ে বিয়ে করতে চাইস, বউ এসে কদিন পরে তোকে আলাদা করে দিতে বলবে, তখন আমি কি করব? না পারবো বউকে কিছু বলতে, না পারবো তোকে কিছু বলতে। আমি বললাম, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, যখন ভাবি আসবে তখন দেখা যাবে। আর ভাবি আমাকে আলাদা করে দিবে না, এটা আমি জানি। তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসবে আমার ভাবি আমাকে। আমার ভাই আর কিছু বললো না, ওখান থেকে চলে গেল। আমিও তাকে আর কিছু বললাম না। আমার ভাই ভাত খেয়ে চলে গেল সে কাজের উদ্দেশ্যে, আমিও চলে গেলাম পড়তে। আমি চলে এসেছি সন্ধ্যার সময়। কিছুক্ষণ পর দেখে আমার ভাই এলো। এরকম ভাবে আরো 2-3 দিন কেটে গেল। হঠাৎ করে আবারও একদিন সেই সেম ঘটনা। আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি চতুর্দিকে খুঁজি কিন্তু কোথাও নেই। আবারও সে রাত ঠিক 1টার দিকে আমার ভাই বাড়িতে আসে, ঠিক সেম সেদিন যেভাবে এসেছিল সেইভাবে। আমার আর বুঝতে বাকি রইল না, আমার ভাই আজও সেই রকম হয়েছিল। সেদিন যেভাবে এসেছিল আজও ঠিক সেইভাবে এসেছে। আমি আমার ভাইকে আর কিছু জিজ্ঞেস করলাম না, তাকে বিছানায় ভালোভাবে শুইয়ে দিলাম, দিয়ে আমি আমার ঘরে চলে গেলাম। সে রাত চিন্তা ভাবনায় আমার আর ঘুম হলো না।
পরের দিন সকালে আমার ভাইকে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, আমি চলে গেলাম পড়তে। আমার ভাইও কাজের উদ্দেশ্যে চলে গেল। সেদিন রাতেও সেম ঘটনা, এবার একটু অন্যরকম। এবার এই কথাটাই বলতে যেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার ভাই সেদিন আর বাড়িতে আসেনি। পরের দিন সকালবেলা এসেছে আমার ভাইয়ের মরা দেহ। আমার যেন কলিজাটা শুকিয়ে গিয়েছে। আমার ভাইয়ের কথা মনে হলো যেন আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার ভাইয়ের মৃতদেহ আমার সামনে পড়ে আছে। আমার নিরীহ বোনটা কতটাই না কষ্ট পেয়েছে সেদিন, আমি কতটা কষ্ট পেয়েছি। বিশেষ করে আমার ভাই সেদিন রাতে কতটা না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। আমার ভাইকে যে মেরেছে তাকে আমি ছাড়বো না। আমার আর বুঝতে বাকি রইল না সেদিন এটা কোনো একটা খারাপ জিন বা পরীর কাজ, নাইলে আমার ভাইকে এত নৃশংসভাবে কে মারবে। আমার ভাই উলঙ্গ অবস্থায় গাছে ছিল। এলাকার লোক যখন আমার ভাইকে নিয়ে এসেছে আমার বাড়িতে, আমি তো সারা রাত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমার ভাইয়ের সেদিন সেই নিরীহ মুখটা দেখে আমার কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমার বারবার কেন জানি না মনে হচ্ছে আমার ভাই আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে কাঁদিস না, তোর কিছুই হবে না, তোর কাছে যে টাকাটা আছে তুই একটা ব্যবস্থা করে নিতে পারবি। আর একটা কথা মাথায় রাখিস, আমাদের বোনটাকে কখনো ভুলবি না। আর আমি তোর তো কোনো দাবি পূরণ করে যেতে পারলাম না, আমাকে তুই ক্ষমা করে দিস। বারবার আমার মনে হচ্ছে আমার ভাই আমার সামনে আছে, আমার ভাই আমাকে এরকম কথা বলতেছে। আমি কেমন করে দেখাবো আমার ভাইকে ছাড়া আমি সম্পূর্ণই অচল। আমার ভাইয়ের হঠাৎ মৃত্যুর কারণ আমার বুঝে ওঠার আগে আমার বোন আমাকে বলল, তুই থাকা অবস্থায় আমার ভাইটা কিভাবে মারা গেল। আমি আমার বোনকে কিভাবে বলবো সেই নিরীহ কষ্টের কথা। আমার ভাই কত কষ্ট পেয়ে মারা গিয়েছে আমি এটা কেমন করে বলবো। কয়েকদিন যাবত আমার ভাইয়ের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটাই বা আমি কেমন করে বলবো আমার বোনকে। আমার বোন জামাই এলো, সে কলকাতায় থাকে। সে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। সে রাত্রে আমার ভাইকে শ্মশানে নিয়ে যাবে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করবেন না সুমন ভাই, এই ঘটনাটি লিখতে আমার যে কতবার চোখে পানি বেরিয়ে গিয়েছে, এটা যদি আপনি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন। যাই হোক, আমি আবারও ঘটনায় যাই। শ্মশানে নিয়ে গেলাম আমার ভাইকে। হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে আমার ভাই আমাকে বলতেছে, বোনটাকে কষ্ট দিস না রে ভাই, বোনটাকে কষ্ট দিস না। ওই বোনটাই তোকে আর আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এত বড় করেছে। আমি তো চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তুই তো থেকে গেলি, আমার বোনটাকে দেখে রাখিস, তোর ওই বোনটাকে দেখে রাখিস, সে যেন কখনো কষ্ট না পায়। আর তুইও সাবধানে থাকিস, আর কখনো তোদের কাছে আসবো না। একেবারে চলে গেলাম না ফেরার দেশে। এই কথাটা বলতেই আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সবাই ধরাধরি করে আমাকে ঘরে নিয়ে গেল। আর যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার ঘরেতে, সবাই আমার কাছে বসে আছে। আমার ভাইকে শ্মশানে পুড়িয়ে ফেলেছে। আমি ওখানে আর দেরি করলাম না, চলে গেলাম দৌড়িয়ে শ্মশানে। দেখি আমার ভাইয়ের পোড়া দেহ ছাইগুলো ওখানে পড়ে আছে। আমার ভাই নেই। আমার কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে এই কথাটা বলতে। আমি কাকে বলবো এই কথা? আমার ভাইয়ের মৃত্যুর কারণ একটা জিন বা আত্মা বা ভূত, কাকে বলবো? কে বা বিশ্বাস করবে? কাকে বলার মতো কিছু নেই। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি সে গাছের কাছে যাব, সে পুকুরের কাছে যাব, দেখবো ওখানে কে আছে, আমি তাকে দেখে আসবো।
হয় আমি তাকে মারবো, না হয় সে আমাকে মারবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। 2 থেকে 3 দিন পরে আমি একদিন রাত্রেবেলা ঠিক 12টার দিকে চলে গেলাম সেই পুকুরের পাশে, যে ওখানে বসে আছে কে বাড়ায়। সারা রাত কেটে গেল, কেউই নেই। পরের দিনে আবারও সেখানে গিয়েছি, সে রাতও কেটে গিয়েছে কিন্তু কিচ্ছুই নেই। এরকম টানা 1 সপ্তাহ আমি ওখানে থেকেছি, সারা রাত নির্ঘুম, একটানা 1 সপ্তাহ সারা রাত আমি ঘুম পাড়তে পারিনি। দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে পড়েছি, প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। আমার শরীরে যেন চুল পরিমাণ শক্তি নেই উঠে দাঁড়ানোর মতো। আমার বোনকে ফোন দিলাম, আর বোনও 1 মুহূর্ত দেরি করলো না। আমার বোন জামাই সহকারে আমার বোন দুজনে চলে এলো আমার বাড়িতে। এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি। আমার বোন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমাকে বলতেছে, পাগল, ভাইয়ের জন্য কি তোর এতই কষ্ট হয়? আমার কি হয় না? আমার কি ভাই না? আমি আমার বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার বোনের কথা শুনে যেন আমার কলিজাটা ফেটে গিয়েছে। আমার ভাই আমাকে বারবার বলেছিল বোনটা যেন কখনো কষ্ট না পায়। আমি আমার বোনকে কষ্ট দিয়ে ফেললাম। আমি যেন নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার ভাইয়ের দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি প্রথম দিনে আমার বোনকে কষ্ট দিলাম। আমি আমার বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, আর কান্না করতেছি আর বলতেছি, তুই আমাকে মাফ করে দিস। আমি ছোট হলেও আমার জ্ঞান বুদ্ধি খুবই কম। আমি দিনে দিনে বড় হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার ভাইয়ের মৃত্যুর কারণ। আমি একটা সত্য কথা বলবো তোদেরকে আজ, তোরা কেউ মন খারাপ করবি না তো, আর আমার উপরে রাগ করবি না তো? আমার বোন জামাই আমাকে বললো, কি বলো তুমি এসব? কি সত্যি কথা বলবে সেটা বলো। আমি আমার বোন আর বোন জামাইকে সব ঘটনা খুলে বললাম, কিছুই আর লুকালাম না। আমার বোন আর বোন জামাই বললো, বুঝতে পেরেছি, এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারবে একটা তান্ত্রিক আমার পরিচিত আছে। তাই বললাম আমার বোন জামাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে আমি যাবো তাদের কাছে। চলে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলল, এই জিনটা তোমার ভাইকে পছন্দ করতো। আসলে এটা জিন না, এটা একটা পরী। ওইটা তোমার ভাইকে অনেক পছন্দ করতো, কিন্তু তোমার ভাই তার প্রস্তাবে রাজি হয়নি, তাই মেরে ফেলেছে। আমি বললাম, সে পরীটাকে ধরার কোনো বুদ্ধি নেই। তান্ত্রিক বলল, তাদের সঙ্গে না লাগাই ভালো। ওদের সঙ্গে লাগার কোনো দরকার নেই, যেটা হওয়া সেটা হয়ে গিয়েছে। ওদের সঙ্গে লাগলে আরো বেশি খারাপ অবস্থা হবে তোমাদের। তোমরা এখন যেমন আছো তেমনই থাকো, এখন ভালো আছো, কিন্তু ওদের সঙ্গে লাগতে গেলে তোমাদের বংশে নির্বংশ করে দিবে, কাউকে বাঁচতে দিবে না, আর পুরো গ্রামটা সে তছনছ করে দিবে। তাই আমার মনে হয় এসব বিষয় নিয়ে আর মাথা ঘামানো ঠিক হবে না। আমি আর কি করবো, আমি তো ছোট, তেমন কিছু করতে পারতেছি না, কিন্তু আমার মনে প্রচন্ড রাগ, আমি তাকে মারবই। তান্ত্রিকের কথা শুনে আমার বোন আর বোন জামাই প্রচন্ড ভয় পেল। শুধু আমাদের বিষয় না, পুরো গ্রামটা জড়িয়ে আছে এখানে। আমাকে আর বাড়িতে রাখবে না, আমাকে কলকাতায় নিয়ে যাবে আমার বোন জামাই। আমার বোন জামাই আমার একটা চাকরি খুঁজলো কলকাতায়, তারপরে আমাকে কলকাতায় নিয়ে এলো। এখন পর্যন্ত আমি কলকাতায় আছি, কিন্তু আজকে যে ঘটনাটা পাঠিয়েছে, এই ঘটনাটা আমি আমার বাড়িতে থেকে লিখেছি, তাই আমি আমার বাড়ির ঠিকানাটাই দিয়েছি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আমি তুলে ধরেছি আপনাদের মাঝে, আশা করব ভালো লাগবে। যদি আমার কথাই বা উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে, তাহলে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সঙ্গে বা আমার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি সমাজে তুলে ধরলাম। যদি সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সমাজে তুলে ধরবেন। এ বলে আমি আমার ঘটনাটি শেষ করলাম। আপনি ভালো থাকবেন সুমন ভাই।
আমি জয়দীপ রায় আজ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে জয়দীপ ভাই তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। ঘটনাটিতে অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক না বলা কষ্ট, যেগুলা প্রকাশ করার মতো না। হয়তোবা সেই ক্ষেত্রেই জয়দীপ ভাই তার ঘটনাটি আমার মাঝে তুলে ধরেছে। আমি তাই আর দেরি করিনি, খুবই দ্রুতই ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। ভাই, আপনার প্রতি আমি সত্যি খুবই কৃতজ্ঞ। এত সুন্দর আর এত ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাদের সঙ্গে যে এরকম ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, এটা আসলে না বললে বুঝতেই পারতাম না। আর আপনজনকে হারানোর কষ্ট যে হারিয়ে থাকে সেই বোঝে। আপনজন যে কতটা কষ্ট দিয়ে থাকে যখন সে চলে যায়, সে আর জানে না আমি কিভাবে তাদেরকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি। কিন্তু যে থাকে সে জানে আপনজন হারানোর কষ্ট। যেমন আপনার হারিয়েছে আপনি বোঝেন, আমি বুঝতে পারতেছি না। আবার আমার হারিয়েছে আমি বুঝি, অন্য কেউ বুঝতে পারতেছে না। যাই হোক, আমি আর কথা পারে না। এই ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা বসে থাকবেন না, আপনারা হাতে থাকা ফোনটি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যেয়ে বা আপনার ইমেলে যেয়ে আমাদেরকে ইমেল করুন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আপনার সঙ্গে ভয়ানক ঘটনাটি লিখে আমাদের ইমেল করতে পারেন খুবই দ্রুতই। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaira00@gmail.com বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনারা হাত থেকে স্মার্টফোনটি নিয়ে খুবই দ্রুতই টাইপ করে ফেলুন আমাদের ইমেলে বা হোয়াটসঅ্যাপে। আপনার সঙ্গে ভয়ানক ঘটনাটি আমাদের মাঝে তুলে ধরুন। আরেকটি কথা, আমরা এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে দিতে চাই। আমরা একটি প্রোগ্রাম চালু করেছি। আপনারা যারা আমাদের কাছে ঘটনা পাঠিয়ে থাকেন, আমরা সপ্তাহে একদিন করে হলেও সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করব ভেবেছি। গ্রুপে সবার নাম্বারটা দেওয়া থাকবে, সবাইকে আমরা অ্যাড করব। অ্যাড করে সবার সঙ্গে আমি কথা বলবো সপ্তাহে একদিন প্রতি শুক্রবার, ঠিক জুমাবাদ। আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আপনারা খুবই দ্রুত আপনার হাতে থাকা ফোনটি নিয়ে খুবই দ্রুত আমাদেরকে মেসেজ করুন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে। যারা আমাদের সঙ্গে ইমেলে যুক্ত আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার কথা হয় না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।